এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। প্রতীকের কি ভুল বলুন তো? প্রতীকের তো কোনো দোষ নেই। প্রতীক তো ঈশাকে ভালোবাসে। জাগৃতি, আপনি কোনো অন্যায় করেননি। ওদের দুজনের শাস্তি পাওয়ার দরকার। ফলে ওরা কোনোদিন ভালো মানুষ হয়ে ফিরতে পারবে না। দরকার শাস্তি পাওয়ার। বাবা মা আপনাকে কোনোদিন ভুল বুঝবে না, এটুকু বিশ্বাস আমি ওদের করি। সত্যি বলছেন? সত্যি বলছি। আর আমি আছি তো আপনার পাশে। দেখবেন সব ঠিক হয়ে যাবে, সব ভালো হবে। সত্যি বলছি। আগলে রাখুক ভালোবেসে, দ্বিতীয় বসন্ত এসে আবার ভেজাক সেই সুখে। দ্বিতীয় বসন্ত, দ্বিতীয় বসন্ত। উফ বাবা, কিভাবে থাকা যায় এখানে ভগবান? মশার চাষ হচ্ছে এখানে। একটা মশার ধূপও দিতে পারছে না। কি গরম! সব জায়গায় এসি আছে পৃথিবীতে, আর এই থানাগুলোতে তো একটা দুটো করে এসি লাগাতে পারে। কি যে এদের সমস্যা কে জানে। এই যে শুনছেন? এই যে হ্যালো, আরে নাক ডাকাটা একটু থামাবেন। লকআপটা আপনার নাক ডাকার জায়গা না। কি হলো? এটা কি? আপনার জ্বালায় তো আমরা কেউ দু চোখের পাতা এক করতে পারবো না। আপনাদের কাজ তো নয় দু চোখ এক করা, আপনারা পাহারা দিন যান। একদম নাক ডাকবেন না বলে দিচ্ছি। একটু শুয়েছিলাম, সবে চোখটা লেগেছিল। কোথায় ভগবান এসে নিয়ে ফেললে? ঈশা, এই ঈশা, এই ঘুমিয়ে পড়লি নাকি রে? তোর মতো ননসেন্স মনে হচ্ছে আমাকে? ও, এই গরমের মধ্যে মানুষ ঘুমোতে পারে? তোদের তো কোনো কাণ্ডজ্ঞান নেই দেখছি। অদ্ভুত দুজন মিলে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ঘুমোচ্ছিস। বিরক্তিকর। দাদা, কি রে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনছি। বাবা ওইদিকে আমাদেরকে অস্বীকার করে দিল। কি করে বেরোবো বলতো এখান থেকে? এই বোন আমার, তুই ভাব না, আমার মাথা ঘুম পাচ্ছে, আমি পাচ্ছি না, আর আমাকে ছেড়ে দে এখান থেকে। দিদি, ও দিদি, ও দিদি, দিদি শুনুন না। কি চাই? বলছি, আপনি কি প্রেগনেন্ট? কেন? আপনার কি? না না, আমার কিছুই না। এর মধ্যেও আপনাকে ডিউটি করতে হচ্ছে? হ্যাঁ, না না, আমি আমি এভাবে শুয়ে থাকতে পারি না। যতই হোক ঈশা আমার স্ত্রী, আমি ওকে জেলে পৌঁছতে দিতে পারি না। ঈশাকে আমাকে বাঁচাতেই হবে। আজ যদি আমি ওর পাশে না থাকি তাহলে না না না, কিছু তো একটা করতেই হবে। এখনো ঘুমাসনি? তুই জানা, তুই গিয়ে ঘুমা, আমি আমারটা বুঝে নিতে পারবো। আমি জানি প্রতীক, তুই আমার চাকরির উপর রাগ করে আছিস, কিন্তু মিহির জন্য এটা করতেই হতো প্রতীক। তুই
তুই একবার আমার জায়গায় দাঁড়িয়ে ভাব না, তুই যদি আমার জায়গায় থাকতি তুই কি করতি বল? মিহিকে আমিও ভালোবাসি দাদা ভাই, আমি আমি ওকে ভালোবাসি। এটা আমাকে নতুন করে বোঝানোর দরকার আর নেই। হ্যাঁ মানছি, মানছি ঈশা যেটা করেছিল সেটা ভুল করেছিল, কিন্তু মিহি তো সুস্থ হয়ে গেছিল। ঈশাকে তোরা জেলে পাঠিয়ে না শুধু ওর জীবনটা নয়, সঙ্গে আমার জীবনটাও নষ্ট করে দিয়েছিস। কমাস চলছে 6 মাস। কিছুদিন পর ছুটি নেব। রাতের বেলা ডিউটির চাপটা কম তো, তাই বড়বাবু রাতের ডিউটিটা দিয়েছেন। সেই এই শরীরের অবস্থা নিয়েও আপনাকে এই রাত্রির বেলায় ডিউটি করতে হচ্ছে? হ্যাঁ, কি কষ্ট আপনার। মা হলে তো সব মেয়েদেরকেই কষ্ট সহ্য করতে হয়। তারপরে দেখুন না, মায়েদের তো অনেক নিয়ম কানুন আছে, ছুটিও আছে। সবাই তোলা তোলা করে রাখবে, খাওয়া দাওয়ার যত্ন নেবে, বলতে পারেন মায়েদের 7 খুন মা। এই যে দেখুন না, আমার শাশুড়ি মা আমাকে সহ্যই করতে পারেন না। যখন দেখলো আমি প্রেগনেন্ট হয়েছি, আমার জন্য টিফিনে কত কিছু বানিয়ে দিয়েছে, বারবার করে ফোন করে খোঁজও নেয়। এই যে দেখুন, ওই জন্য তো ফোনটা আমি হাতে রেখে দিয়েছি। মা হলে 7 খুন মাফ, বাহ দারুণ ব্যাপার তো। কিছু বললেন? না না, কিছু না। আচ্ছা, আপনি তো বড়লোক ঘরের বউ, কেন যে এইসব কাজ করতে যান? আমাদের মতো খেটে খেতে তো হয় না যে মাস শেষ হওয়ার আগে টাকা শেষ। আপনার জন্য না আমার সত্যি খুব কষ্ট হচ্ছে দিদি। আপনি তো প্রেগনেন্ট, তো আমি যদি আপনাকে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করি, আপনি নেবেন? তার বদলে আমাকে কিন্তু একটা হেল্প করতে হবে। এখানে টাকা পয়সা কোথায় পাবেন আপনি? সোনার। পুলিশেরাই কিন্তু এইভাবে টাকা দিয়ে কেনা যায় না। নিহাত আমার একটু টাকা পয়সার দরকার, তাই আর কি। বুঝেছি। আপনার ফোনটা চাই, আমার একটা ফোন করতে দিতে হবে। ফোনটা থ্যাংক ইউ। তাড়াতাড়ি ফোনটা করে নিন, দেখতে পেলে কিন্তু আমাদের দুজনেরই কিন্তু বিপদে পড়তে হবে। হ্যালো, ঈশা রায় চৌধুরী কথা বলছি। মানে মানে ঈশাকে আমরা এমনি এমনি জেলে পাঠিয়েছি? ঈশা কিছু করেনি। প্রতীক, ঈশা মিহিকে খুন করতে চেয়েছিল, সেটা মহা অপরাধ প্রতীক, সেটা পাপ, আর এই পাপের শাস্তি ঈশাকে পেতেই হবে। তোরা তাহলে চেষ্টা কর, তোরা যা যা করার হয় তাই তাই কর, কিন্তু আমিও এখানে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। ঈশা আমার স্ত্রী, এরকম একটা সিচুয়েশনে ওর পাশে থাকাটা আমার দরকার দাদা ভাই। ঈশার পাশে থাকতে গিয়ে বাড়ির সবার বিরুদ্ধে যাবি প্রতীক? বাড়ির সবাই যদি আমার কথা না ভাবে, বাড়ির সবার কথা আমি আর কতদিন ভাববো বলতো? কতদিন ভাববো? প্রতীক, তুই কিন্তু স্বার্থপরের মতো কথা বলছিস। তো তাই তাহলে বলছি, একটা কথা বলতো দাদা ভাই, আজকালকার দুনিয়াতে কে কার স্বার্থটা দেখে না? তুই তোর স্বার্থটা দেখিস না, আর আমি দেখলেই দোষ। প্রতীক, গলা তুলে কথা বলবি না দাদা ভাই। তুই তোর রাস্তায় যা, আমাকে আমার রাস্তায় যেতে দে, তারপর দেখি কে যেতে। এ কেমন ধর্মযুদ্ধ শুরু হলো? ভাই ভাইয়ের ঝগড়া বেঁধে গেল।
আমি মানবো না। মানা যায় এসব আমি মানবই না। আপনারা বলুন তো এইভাবে আমি আপনাদের রিকোয়েস্ট করছি প্লিজ চুপ করুন। এখানে এরকম দাঁড়িয়ে কোনো ঝামেলা করবেন না। আপনারা প্লিজ এখন এখান থেকে যান, কাল সকালে আসবেন। কাল আবার কি, যা কথা হওয়ার আজই হবে। আমরা এখানে পরিবার নিয়ে থাকি, এসব নোংরামি মেনে নেওয়া যায় না। আপনার ছেলে মেয়েরা বাচ্চা একটা মেয়েকে খুন করতে গিয়েছে, এসব দেখে আমাদের ছেলে মেয়েরা কি শিখবে? তার থেকে বড় কথা, এবার যদি আমাদের বাচ্চাদেরও খুন করতে চায়, ভদ্রলোকের পাড়াতে এসব খুন খারাপি একদম মেনে নিতে পারছি না। দেখুন, ওরা যেটা করেছে সেটা অন্যায়। ওরা প্রত্যেকেই অ্যাডাল্ট, কিন্তু তার মধ্যে আমার মা বাবাকে কেন টানছেন আপনারা? আপনারা প্লিজ যান, যান এখান থেকে। কাল দিনের বেলা এসে কথা বলবেন। অসম্ভব, আমরা এরকম খুনিদের প্রতিবেশী হয়ে থাকতে পারবো না। তাই আপনাদেরকে সাফ জানিয়ে দিচ্ছি, কাল সকালের মধ্যে এই পাড়া ছেড়ে চলে যাবেন। আমি তো কিছু করিনি, আপনারা আমাকে আপনারা দোষ দিচ্ছেন। আপনাদের সব থেকে বড় দোষ আপনারাই খুনিদের বাবা মা। আপনাদের কুশিক্ষাতেই তো যা হবার তাই হয়েছে। ছেলে মেয়েদের খুনি তৈরি করেছেন, খুনি। থাকতে দেবো না বলছি, মানে থাকতে দেবো না। না না, থাকতে এখানে হবে না, থাকতে দেওয়া যাবে না। শুনুন শুনুন, দেখুন, আমার ছেলে আর আমার এক মেয়ের অপরাধে আমাদের সবাইকে অপরাধী করবেন না। দেখতেই তো পাচ্ছেন আমি পঙ্গু, তাই বৃদ্ধ। এই বয়সে আমার স্ত্রী মেয়েকে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলুন তো? যেখানে খুশি যান, এখানে তো থাকতে পারবেন না। দেখুন, আমি আপনাদের কাছে হাত জোড় করছি, দয়া করে এতটা কঠোর হবেন না। আপনারা একটু মানবিকতার দিক থেকে ভেবে দেখুন। যে বাবা মা খুনি ছেলে মেয়ের জন্ম দেয়, তাদের মুখে মানবিকতা শব্দটা মানায় না। কি হয়েছে? কি হয়েছে বলো, প্রতিভা, বলো, আমাকে তোমরা মুক্তি দাও। কি বলছো কি তুমি? নিজের সন্তানের থেকে যে কষ্ট, যে লজ্জা পেয়েছি। চুপ করো, চুপ করো। আমার চলে যাওয়া ভালো। আমার কি করো না, এরকম করো না, কথা বলো না। বলো না, কি হয়েছে? বাবা, না, প্রতিমা, কি হয়েছে তোমার? হ্যাঁ গো, কি উঠলে কেন? কি হয়েছে? আমি দেখলাম তুমি বুঝি স্বপ্ন দেখেছো? কি দেখেছো? আমি মরে গেছি? সেই ইচ্ছে যে আমার মানে হয়নি তা নয়, যে বাবার সন্তানরা একটা খুনি, তার কি বেঁচে থাকার ইচ্ছে থাকতে পারে? এই জীবনটা লজ্জা ছাড়া আর কি নিয়ে আমি থাকবো বলতে পারো? ওদের সঠিক পথে নিয়ে আসতে হবে গো। ততদিন তোমাকে সুস্থ থাকতে হবে, আমার সঙ্গে থাকতে হবে। কখনো এরকম অলক্ষণের কথা আর বলবে না তুমি। না, কথায় আছে যেন, পাপীরা সহজে মরে না। আমিও বাঁচব। সন্তানদের মানুষ করতে না পারা, সুশিক্ষা দিতে না পারা, এটা যে পাপ। তাই গরিমা, আমি যতদিন বাঁচব তোমার সঙ্গেই থাকবো।
তোমার সঙ্গে আছি, আর আমাদের সঙ্গে আছে জাগৃতি, অনিরুদ্ধ। এই, এত ভাবছো কেন? দেখো না কি হয়। কাল তো কোর্টে উঠবে কেসটা। দেখো ঈশ্বর আমাদের ন্যায় বিচার দেন কিনা। হ্যালো, আরসি কনস্ট্রাকশনের সমস্ত কেস আমিই দেখি। অরুণবাবু নিজে আমাকে ফোন করেছিলেন। উনি পার্সোনালি রিকোয়েস্ট করলেন তোমাদের কেসটা যেন আমি ডিল করি। একদম চিন্তা করো না, তোমাদের মেয়েকে যারা বিষ খাইয়ে খুন করার চেষ্টা করেছে তারা অবশ্যই শাস্তি পাবেই। আর তোমার দাদু তো তাই চান। কিন্তু ওরা খুবই চালাক, দেখবেন কোনোভাবে যেন আইনের ফাঁকগুলো বেরোতে না পারে। অসম্ভব। পুরো কেসটা আমি খুব ভালো করে স্টাডি করেছি। তাছাড়া জাগৃতি আমার কেসটাকে অনেক সহজ করে দিয়েছে। জাগৃতি নিজে প্রমাণ সংগ্রহ করে পুলিশের কাছে জমা দিয়েছে। সেই জন্যই তো পুলিশ এত তাড়াতাড়ি চার্জশিট দিতে পারলো। আর এই কেসে তো জামিন হয় না। একটু আগে খবর পেলাম ওরা নাকি নিজেদের পক্ষের কোনো লয়ারই জোগাড় করতে পারেনি। এই মুহূর্তে শহরের সবচেয়ে বড় কনস্ট্রাকশন আরসি কনস্ট্রাকশনের ছোট বউ ঈশা রায় এবং তার ভাই প্রীতম গাঙ্গুলি ও তার বৌদি অনামিকা গাঙ্গুলিকে কোর্টে নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা রায়চৌধুরী পরিবারের সবচেয়ে ছোট সদস্য মীরা রায়চৌধুরীকে, যার বয়স মাত্র 6 বছর, তাকে খুন করার চেষ্টা করেছে। এইরকম অভিযোগ করেছে সেই আরসি কনস্ট্রাকশনের মালিক অনিরুদ্ধ রায়চৌধুরী। আমাকে শত্রু বানালে তো জাগৃতি রায়চৌধুরী? আমার জীবনটা শেষ করে দিতে চাও? একেবারে নয় ঈশা, তোমাকে আমি শোধরাতে চাই। তার জন্য তোমার যা শাস্তি পাওয়া দরকার সেটা পেতে হবে। আর সেটা যদি না পাও, তুমি ন্যায় আর অন্যায়ের মধ্যে তফাৎটা কি করে বুঝবে? কি ভেবেছ আমাকে এইভাবে সারা জীবন জেলে আটকে রাখতে পারবে? তো সহজ। সহজ না কঠিন সেটা জানি না এসব। তুমি যা অন্যায় করেছো এটা শাস্তি তোমায় পেতেই হবে, তুমি শাস্তি পাবেই। শুনলাম কোনো অ্যাডভোকেট জোগাড় করতে পারো না? এখানে চারিদিকে মিডিয়ার লোক রয়েছে, হঠাৎ করে লোক হাসিও না। মিডিয়া যা দেখায় লোকে সেটাই বিশ্বাস করে। আমি আবার ফিরবই। আমাকে অতটাও হালকাভাবে নিও না তুমি। হ্যাঁ, সবই বুঝলাম, কিন্তু আপনাদের সওয়াল করার উকিল তো নেই, কেউই তো নেই। আছে আছে মিলর্ড, আমি বুঝতে পারছি যে ওনার সত্য হজম করতে কষ্ট হচ্ছে, কিন্তু ওনাকে তো সময় দেওয়া হবে, তখন নয় উনি যা বলার সেটা বলবেন। একজনের সাথে কথা বলার সময় তার মাঝখানে উনি চিৎকার চেঁচামেচি করে কোর্টের এই সুন্দর পরিবেশকে নষ্ট করছেন কেন? ধর্মাবতার, তাহলে বাচ্চাটা নিজের মুখেই বলুক, আপনি নিজের কানেই শুনুক।
তাহলেই প্রমাণ হবে ধর্মাবতার কে মন গড়া কথা বলছে, আমার মক্কেল নাকি আপনি? উকিলবাবু, কেসটা শুধু আমাদের লড়লেই হবে না, জিততেও হবে। ঈশাকে আমি এত বড় শাস্তি পেতে দেব না। নিয়ে চলুন চলুন। চলুন। কিছু বলুন।